এমন টাকা বা কারেন্সির কথা কল্পনা করুন যেটা দুনিয়ার কারোর নিয়ন্ত্রণে নাই, যেটার ট্রানজাকশন ট্র্যাক করা খুবই কঠিন। অর্থাৎ আপনি কাউকে টাকা পাঠালে বা পেলে সেটা কে কোথা থেকে পাঠালো বা পেলো তার পরিচয় বা পার্সোনাল ডিটেলস খুঁজে পাওয়া কঠিন। যে টাকা লেনদেন করার জন্য কোনো ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, কোনো মিডলম্যান বা থার্ড পার্টি কোনো কিছুর দরকার হয় না, যেখানে দেউলিয়া বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যেটা এমন একটা সিস্টেমের মধ্য থেকে পরিচালিত হয় যে সিস্টেমের মালিক সবাই, যেটা চলে হাজার হাজার কম্পিউটারের মাধ্যমে যারা একে অপরকে ভেরিফাই করে চলছে, যে টাকা আপনি চাইলেও আপনার নিজের পকেটে রাখতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা মতো যে কোনো জিনিস সেই টাকা ব্যবহার করে কিনতে পারবেন। এবং হয়তোবা ভবিষ্যৎ পৃথিবীতে এটাই হবে একমাত্র লেনদেনের মাধ্যম। অনেকে হয়তোবা ঠিকই বুঝে গেছেন যে আমি ক্রিপ্টোকারেন্সি নামক একটা জিনিসের কথা বলতেছি। হ্যাঁ, ঠিকই ধরছেন। এই ভিডিওতে আমি ক্রিপ্টোকারেন্সি কি, কিভাবে কাজ করে এবং এর পিছনের মেকানিজম খুব সহজ ভাষায় আপনাদের সামনে এক্সপ্লেইন করব, যেটা মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেও বুঝে যাবেন যে কেন এটা ভবিষ্যতে হতে পারে সবথেকে নিরাপদ এবং একমাত্র লেনদেন ব্যবস্থা। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল কারেন্সি বা মুদ্রা, যেটা মূলত ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে প্রতিটি লেনদেনকে বা ট্রানজাকশনকে খুবই সিকিউর করে থাকে। ক্রিপ্টোকারেন্সির সাথে বর্তমানে আমরা যে টাকা ব্যবহার করি তার মেইন পার্থক্য হলো ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজড। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা খুব ভালোভাবে বোঝা যাক। ধরুন আপনি বিভিন্ন মোবাইল ব্যাংকিং কোম্পানি যেমন বিকাশ, রকেট বা ধরেন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন। এক্ষেত্রে আপনার ওই টাকার নিয়ন্ত্রক হলো সেই ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। অর্থাৎ আপনি এই সিস্টেমে আপনার বন্ধুকে যদি টাকা পাঠাতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি টাকা পাঠাতে পারবেন না, আপনাকে ডেফিনেটলি একটা মাধ্যম বা ব্যাংকের মাধ্যমে টাকাটাকে পাঠাতে হবে। এবং যেহেতু টাকাটা আপনি কোন একটি মাধ্যমকে ব্যবহার করে পাঠাচ্ছেন, এই কারণে কিন্তু আপনাকে একটা চার্জও প্রদান করতে হয় এটার জন্য। সো যেহেতু আপনাকে টাকা ট্রানজাকশনের জন্য অবশ্যই কোনো না কোনো মাধ্যম ব্যবহার করতে হচ্ছে, তার মানে কিন্তু এই পুরো সিস্টেমটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করতেছে। এ কারণে আসলে এই সিস্টেমকে বলা হয় সেন্ট্রালাইজড। এবং ঠিক এই কারণেই কিন্তু আপনাকে ভয়ে থাকতে হয় যে আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিং কোম্পানি যদি কোনো কারণে দেউলিয়া বা আপনার সাথে প্রতারণা করে, তাহলে কিন্তু আপনি আপনার কষ্টের গচ্ছিত টাকাগুলো হারিয়ে ফেলবেন। কিন্তু যেমনটা বলছিলাম, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটে সম্পূর্ণ উল্টা। অর্থাৎ যেহেতু এটা ডিসেন্ট্রালাইজড, এই কারণে এইটার কিন্তু একক কোনো মালিকানা থাকে না। অর্থাৎ কোনো ব্যাংক বা মিডলম্যান বা কোনো থার্ড পার্টিকে কিন্তু আমাদের কখনোই ব্যবহার করতে হয় না। অর্থাৎ আপনি সরাসরি আপনার বন্ধুর কাছে কিন্তু টাকা ট্রান্সফার বা লেনদেন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে যেহেতু কোনো থার্ড পার্টি বা কোনো মিডলম্যানকে ব্যবহার করা হয় না, সেজন্য কিন্তু ক্রিপ্টোকারেন্সির ট্রানজাকশন চার্জ খুবই কম হয়ে থাকে। এবং এই সামান্য পরিমাণ চার্জ কেন কাটা হয় বা কারা এই চার্জগুলো পায় সেটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, কারণ সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা আমরা একটু পরেই ব্যাখ্যা করব। তো যেহেতু এটা আসলে ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ এটা কারোর উপর নির্ভর করে না, সো এইখানে কিন্তু আপনার ওই যে দেউলিয়া হওয়া বা প্রতারিত হওয়ার কিন্তু কোনো সুযোগ থাকে না, কারণ আপনার অ্যাসেটের মালিক কিন্তু আপনি নিজেই। তো এখন প্রশ্ন হলো, তাহলে পুরো সিস্টেমটা চলে কিভাবে যদি এর কোনো মালিক বা নিয়ন্ত্রক না থাকে? এর বিহাইন্ডের মেকানিজমই বা কেমন এবং এটা কতটা সিকিউর বা নিরাপদ? চলুন স্টেপ বাই স্টেপ খুব সহজে উদাহরণের মাধ্যমে বিষয়গুলো বোঝা যাক। এক কথায় বললে ক্রিপ্টোকারেন্সি এর এই পুরো সিস্টেমটা চলে ব্লকচেইন নামক একটি টেকনোলজির মাধ্যমে। একটু কল্পনা করুন, ব্লকচেইন হচ্ছে অনলাইন নোটবুকের মতো একটি বিশাল ডিজিটাল খাতা বা লেজার, যেখানে প্রতিটি ট্রানজাকশন বা লেনদেনের রেকর্ড রাখা হয়। তবে এই রেকর্ডগুলো কোনো একটি নির্দিষ্ট সার্ভারে জমা না থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার কম্পিউটারের মধ্যে জমা থাকে। এই কম্পিউটারগুলোকে মূলত আমরা বলতে পারি নোড, এবং প্রত্যেকটি নোডের কাছে ব্লকচেইনের কিন্তু একটি করে কপি থাকে। চিন্তার কিছু নাই, আমি একটি উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি আপনার বন্ধু রাকিবের কাছ থেকে একটি বাইক কিনতে চাচ্ছেন, কিন্তু পেমেন্ট করবেন কোন একটি ক্রিপ্টোকারেন্সি দিয়ে, যেমন বিটকয়েন। যারা বিটকয়েনের সাথে পরিচিত না তাদের জন্য খুব সংক্ষেপে বলা যায় যে পৃথিবীতে বিভিন্ন ধরনের টাকা আছে, যেমন আমেরিকান ডলার বা ইউএসডি বা বাংলাদেশিদের ক্ষেত্রে বিডিটি। ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, রিপল ইত্যাদি। 2009 সালে চালু হওয়া বিটকয়েন ছিল প্রথম ক্রিপ্টোকারেন্সি, যেটা এখন পর্যন্ত খুবই জনপ্রিয়। যাই হোক, সো আপনি বিটকয়েনে পেমেন্ট করার জন্য আপনার ফোনটি ব্যবহার করলেন এবং বিটকয়েন ওয়ালেটে লগইন করলেন একটি প্রাইভেট কি ব্যবহার করে। এরপর সরাসরি রাকিবের অ্যাড্রেসে নির্দিষ্ট বিটকয়েন পাঠানোর জন্য সেন্ড বাটনে ক্লিক করলেন। এখন আপনার এই লেনদেনটি চলে যাবে সম্পূর্ণ বিটকয়েন নেটওয়ার্কের সবার কাছে, এবং এই নেটওয়ার্কে থাকা হাজার হাজার কম্পিউটার আপনার লেনদেনটি একটি রিসেন্ট ট্রানজাকশনের শেয়ার্ড লিস্টে যুক্ত করবে, যেটাকে মূলত বলা হয় ব্লক। বিটকয়েন নেটওয়ার্কে প্রতি 10 মিনিটে এই নতুন ব্লকগুলো পূর্বের ব্লকগুলোর সাথে যুক্ত হয়ে
চেইনের মতো তৈরি করে, যেটাকে আমরা ব্লক চেইন বলে থাকি। এরপরে যে পার্টটা আসে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি ব্লকের লেনদেন যাচাই করার জন্য বিটকয়েন নেটওয়ার্কের একটি অংশ এক ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে সবাই চেষ্টা করে কিছু কমপ্লেক্স গাণিতিক পাজল সমাধান করার জন্য। এই গাণিতিক ক্যালকুলেশন বা পাজল সমাধান করা হয় এই কারণে যাতে আপনি যে ট্রানজাকশনটা করছেন সেটি ভ্যালিড কিনা বা এখানে কোনো ধরনের ফ্রড বা ডাবল স্পেন্ডিং হচ্ছে কিনা। এখন এই হাজার হাজার কম্পিউটারের মধ্য থেকে যেই কম্পিউটারটি সবার আগে এই পাজল বা ক্যালকুলেশনটা সমাধান করতে পারে তার রেকর্ডটাই হয়ে যায় সেই ব্লকের অফিসিয়াল রেকর্ড। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় মাইনিং। এবং যেহেতু এই মাইনিং প্রতিযোগিতায় অনেক অনেক কম্পিউটার অংশগ্রহণ করে, এজন্য প্রতিযোগিতায় যাতে ভারসাম্য এবং টাইমলাইন বজায় থাকে, এ কারণে যত বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে ওই পাজলগুলোকে তত বেশি হার্ড বা কমপ্লেক্স করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যারা এই মাইনিং এ অংশগ্রহণ করে তাদেরকে আসলে মাইনার বলা হয়। যে মাইনারের কম্পিউটার সবার আগে ওই পাজলগুলো সমাধান করে এবং নেটওয়ার্কে নতুন একটি ব্লক যুক্ত করতে পারে তাকে পুরস্কার হিসেবে কিন্তু সামান্য বিটকয়েন দেয়া হয়। এজন্য হয়তোবা আপনি কখনো শুনে থাকবেন যে বিটকয়েন মাইনিং করে মানুষজন টাকা ইনকাম করতেছে। সো যেহেতু ওই টপিক আমরা আসলে আজকে কথা বলতেছি না, সো আপাতত আমরা ওইদিকে যাব না। চলুন আমরা যে ব্লকগুলো অলরেডি তৈরি হচ্ছে সেখানে ফিরে যাই, কারণ প্রতিটি ব্লকের মূলত তিনটে অংশ থাকে। প্রথমটি হলো ট্রানজাকশন ডাটা, যেখানে মূলত সেন্ডার এবং রিসিভারের অ্যাড্রেস, দেন অ্যামাউন্ট, ইন্ডেক্স নাম্বার, ডিজিটাল সিগনেচার, টাইম স্ট্যাম্প ইত্যাদি উল্লেখ থাকে। দ্বিতীয় অংশটিতে মূলত থাকে তার প্রিভিয়াস ব্লকের হ্যাশ এবং তৃতীয়টিতে থাকে নতুন জেনারেটেড হ্যাশ। এই হ্যাশ হলো এক ধরনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে এক ধরনের ইউনিক স্ট্রিং বা আইডেন্টিফিকেশন বলা যেতে পারে। কারণ এই হ্যাশ কেন দরকার একটু এক্সপ্লেন করি। আমি একটু আগেই বললাম প্রতিটি ব্লকে কিন্তু দুইটা হ্যাশ থাকবে, একটা হলো তার প্রিভিয়াস ব্লকের হ্যাশ এবং আরেকটি হলো নতুন নিউলি জেনারেটেড হ্যাশ। এবং যখনই ওই ব্লকের সামান্য কোনো তথ্য পরিবর্তন করা হবে বা টেম্পার করার চেষ্টা করা হবে তখনই কিন্তু ওই হ্যাশটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে এবং যার কারণে তার ফলোইং হ্যাশগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ধরুন কেউ একজন 100 টাকা আপনাকে পাঠিয়েছে, এখন আপনি সামহাউ টেম্পার বা মডিফিকেশনস করে 100 কে 200 বানানোর চেষ্টা করলেন এবং আপনি ধরে নিলাম সামহাউ সফল হলেন। কিন্তু এক্ষেত্রে সমস্যাটি হবে যখনই আপনি আপনার অ্যামাউন্টটাকে পরিবর্তন করলেন তখনই কিন্তু আপনার হ্যাশটাও চেঞ্জ হয়ে যাবে এবং যেহেতু আপনার হ্যাশ চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা প্রিভিয়াস হ্যাশের সাথে কিন্তু ম্যাচ করবে না, যার কারণে কিন্তু প্রিভিয়াস জিনিসগুলো সব ইনভ্যালিড হবে। এই কারণে কিন্তু ব্লকচেইন এতটা আসলে সিকিউর, কারণ যেহেতু ব্লকচেইন আসলে তার প্রিভিয়াস ব্লকের সাথে কানেক্টেড থাকে। তো এই ক্ষেত্রে কোনো একটি ব্লকে আপনি যদি কোনো প্রকার টেম্পারিং করার চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু খুব সহজে ধরে ফেলা যায়, কারণ সেটা মিসম্যাচ করবে। চলুন বিষয়টাকে আরো খুব বেশি ইন্টারেস্টিং করার জন্য একটি ছোটখাটো পাইথন প্রোগ্রাম দেখা যাক, যাতে প্র্যাকটিক্যালি আপনারা জিনিসটাকে দেখতে পারেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ছোটখাটো পাইথন প্রোগ্রাম করে রাখছি, যেটা রান দেওয়ার পরে আমাদের এখানে টোটাল 3টা ব্লক জেনারেট হয়েছে, যেখানে আপনারা কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিস দেখতে পাচ্ছেন যেমনটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। দেখেন দুইটা হ্যাশ আছে, একটা হলো প্রিভিয়াস হ্যাশ, একটা হলো নিউলি জেনারেটেড হ্যাশ। এখন আমি যেমনটা বলতেছিলাম প্রিভিয়াস হ্যাশ কিন্তু থাকবে তার আগের ব্লকের হ্যাশটাই। দেখেন এর আগের ব্লকের কিন্তু জেনারেটেড হ্যাশ হলো এইটা, যেটা তার পরের ব্লক অর্থাৎ ব্লক 1 এ কিন্তু প্রিভিয়াস হ্যাশ হিসেবে অ্যাড হয়েছে। এরপরে আবার ব্লক 1 এর যে নিউলি জেনারেটেড যে হ্যাশটা সেটা কিন্তু ব্লক 2 তে প্রিভিয়াস হ্যাশ হিসেবে ইউজ হয়েছে। এখন কোনো কারণে আপনি ধরেন $2 কে $5 করে দিলেন, তখন কিন্তু এই হ্যাশটা চেঞ্জ হয়ে যাবে। যখন এই হ্যাশ চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এ এর প্রিভিয়াস হ্যাশ এর প্রিভিয়াস ব্লককে কিন্তু আর খুঁজে পাবে না, কারণ তখন কিন্তু এই এর হ্যাশটা এর প্রিভিয়াস হ্যাশের সাথে ম্যাচ করবে না। এই কারণে আপনি যদি কখনো টেম্পারিং বা হ্যাকিং বা কোনো মানে 2 নম্বরই করতে যান এখানে, তাহলে কিন্তু মানে নিশ্চিত ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তবে প্রথম দিকে যেমনটা বলছিলাম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ক্ষেত্রে কিন্তু খুবই সামান্য পরিমাণ একটা চার্জ কাটে এবং সেই সময় আমি বলছিলাম যে এই চার্জটা আসলে যায় কোথায়, কারণ যেহেতু এর কোনো নিয়ন্ত্রক নাই তাহলে কারা এই চার্জটা আসলে নিয়ে থাকে। একটু আগে আমি যেমনটা বললাম যে হাজার হাজার কম্পিউটার কিন্তু মাইনিং এ অংশগ্রহণ করে এবং যে আসলে সবথেকে আগে ওই কমপ্লেক্স পাজলগুলো সলভ করতে পারে তাকে কিন্তু সামান্য পরিমাণ বিটকয়েন পুরস্কার হিসেবে দেওয়া হয়। তো এই যে চার্জটা কাটতাছে আপনি ট্রানজাকশন করার ফলে, এই চার্জটাই মূলত কিন্তু তাকে দেয়া হচ্ছে এবং এই যে পুরস্কার হিসেবে তাদের এই চার্জটুকু দেয়া হচ্ছে এটা কিন্তু তাদের প্রাপ্য। কারণ আপনাদের জেনে রাখা ভালো হবে যে এই মাইনিং গুলো করতে কিন্তু পাওয়ারফুল কম্পিউটারের দরকার হয়, যেখানে আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, আপনার টাইম দিতে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু এটা তাদের প্রাপ্য। সো আসুন আবার উদাহরণে ফেরা যাক। আপনি যখন আপনার বন্ধু রাকিবকে বিটকয়েনটি পাঠালেন তখন কিন্তু তার জন্য বিটকয়েন নেটওয়ার্কে নিউ একটি ব্লক তৈরি হয়েছিল এবং এ কারণে কিন্তু সাকসেসফুলি রাকিব কিন্তু আপনার পাঠানো টাকাটা পেয়ে গেল তার অ্যাকাউন্টে। মূলত এভাবেই ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন বা আদার যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে সেগুলো কিন্তু এই ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে কাজ করে থাকে। ব্লকচেইন প্রযুক্তি শুধু টাকার জন্য না, ভবিষ্যতে ভোটিং, জমি রেজিস্ট্রেশন, শেয়ার বাজার এমনকি ডিজিটাল আইডেন্টিটি সব ক্ষেত্রেই ব্যবহার করা হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করে। সো আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আপনারা এই ভিডিও থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।